হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। শুরুতেই বলে রাখছি, আমার শর্টস ভিডিওগুলোই ইজি ড্রয়িং আপলোড করি আমি, যেটা বাচ্চাদের জন্য ভীষণ ইউজফুল। আপনাদের যদি কারো ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড মর্নিং সবাইকে, হ্যাপি সানডে। আজকে সকাল সকাল ঘুম ভাঙলো একটা সুন্দর মিষ্টি স্বপ্নের সঙ্গে। আচ্ছা বলুন তো, আপনারাও কি আমার মতো জোর করে স্বপ্ন দেখেন? জোর করে বলতে, আচ্ছা বুঝলেন না তো, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন অলরেডি দেখছেন, কিছু ভালো কিছু মুহূর্ত, যেটা হতে হতেই আপনার ঘুমটা ভেঙে গেল। তো এবার আপনি কি করবেন সেটার জন্য আফসোস করছেন, বা যাই হোক, আমি তো ভীষণভাবে করি। তো তার জন্য আমি কি করি, আমি আবার চোখটা বন্ধ করেই থাকি। সেটা আমি ভাবি, মানে যেটা আমার ইনকমপ্লিট রয়ে গেছে সেটা আমি জোর করে করানোর চেষ্টা করি, যে না এটা হতেই হবে। তো এভাবেই আমি জোর করে দেখি। তো আপনারা কি দেখেন? এটা কি শুধু আমার সঙ্গেই হয় নাকি এটা সবার সাথেই হয়? আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। বিষয়টা কিন্তু আমার কাছে বেশ মজার লাগে। সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে বাইরে আসি, শুধুমাত্র এই মিষ্টি মিষ্টি রোদটা গায়ে লাগানোর জন্য। এই মিষ্টি মিষ্টি রোদটা যখন গায়ে লাগে কি যে ভালো লাগে, কি বলবো। আপনাদেরকে কিন্তু আগের সপ্তাহেই আমি দেখিয়েছিলাম এই কুমড়ো গাছগুলো কত ছোট ছোট ছিল। দেখেছেন এক সপ্তাহের মধ্যে কতটা বড় হয়ে গেছে। যখনই দরজা খুলে বাইরে আসি আর যখন এই গাছগুলোর দিকে তাকাই, কি যে ভালো লাগে দেখতে, মানে সেটা বলে বোঝানো সম্ভব নয়। মানে মনটা একেবারে জুড়িয়ে যায় দেখে গাছগুলো, একদম কচি কচি পাতা, আহা হা কি সুন্দর। এই যে খাওয়ার থেকেও এই যে আমি চোখে দেখছি, আমার মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে। আমার না এই ধরুন মাঠে কোনো সবজি যদি লাগানো হয়, যেমনটা ধরুন মানে যে কোনো সবজি, বেগুন হতে পারে, বা যে উচ্ছে হতে পারে, শিম হতে পারে, যে কোনো ধরনের সবজি যদি লাগানো হয়, আর বিশেষ করে তো ফুল গাছের প্রতি আগে মানে ছোটোতে ভীষণ নেশা ছিল যে ফুল ছিঁড়বো, কিন্তু সেই নেশাটা এখন নেই, সেটা এখন কেটে গেছে। তার জন্য প্রচুর মারও খেয়েছি মায়ের কাছে। আর এখনও পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে, মানে যে কোনো সবজি যদি দেখি গাছে, সেটা ভীষণ তুলতে ইচ্ছে করে। মানে সেটা খাওয়ার থেকেও এই যে সবাই মিলে মানে এই যে তোলাটা যে কি আনন্দ, সেটার মধ্যে কিন্তু একটা আলাদাই মজা। তো আজকে আমার রান্না, একদিন আমি রান্না করি, একদিন বোন রান্না করে। এটা তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। তো আজকের দিনটা আমার পালা। তো আজকে আমি কি রান্না করব চলুন একবার দেখিয়ে দিই। আজকে রান্না করব ডালের বড়া দিয়ে ঝোল। তো সকালে উঠেই আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি পেস্ট করে নিয়েছি, আর এইদিকে আমার ভাত হচ্ছে। হ্যাঁ, এই সবজির কথা বলতে গিয়ে একটা কথা মাথায় এলো, জানেন তো, আমি ছোটোতে এই যে বললাম যে সবজি ফুল তোলার জন্য অনেক মার খেয়েছি। তো চলুন তারই একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। একবার আমি গিয়েছিলাম আমার দিদি বাড়িতে, মানে আমার জেঠুর মেয়ের বাড়িতে। সেটা হচ্ছে পায়রাডাঙ্গাতে। তখন বেশ আমি অনেকটাই ছোটই ছিলাম, ছোট বলতে 7-8 বছর বয়স হবে। বড় মার সাথে গিয়েছিলাম, আর আমার নিজের দিদিও গিয়েছিল সাথে। আমরা 4-5 জন মিলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে পাশের একটা বাড়িতে, পাশে নয় ঠিক প্রায় 10-12টা বাড়ির পরে গিয়ে একটা বাড়ি ছিল, বিশাল বড় বাড়ি ছিল, এবং ভেতরে প্রচুর ফুল ছিল, কিন্তু সেটা বিভিন্ন ধরনের ফুল ছিল, বিভিন্ন গাছ ছিল, আর চারিদিকটা এত কালারফুল লাগছিল। ওই যে বললাম আমি লোভ সামলাতেই পারি না, আমার এত ইচ্ছে করছে ফুলগুলোকে ছিঁড়তে, মনে হচ্ছে আমি সব ফুলগুলো ছিঁড়ে নিয়ে বাড়িতে চলে যাই। কিন্তু কি করব, এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে, বাড়ির বাইরে অনেক বাচ্চারা কিন্তু খেলা করছিল, এবার আমিও সেখানে তাদের সাথে যোগ দিলাম। আচ্ছা তার আগে বলছি যে এবার আমার দিদি বাড়ি তো ছিল সেটা থেকে প্রায় 10-12টা বাড়ির পরে গিয়ে আমি দুপুরের দিকে একটু বেরিয়েছিলাম, মানে ঘরের মধ্যে কতক্ষণই বা ভালো লাগে, আবার সেটা ছিল শীতের সময়টা। এবার বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছি ওই বাড়িটা, এবার পাশেই দেখছি কিছু বাচ্চারা খেলা করছে।
তো আমিও তাদের সাথে যোগ দিলাম। যোগ দেওয়ার পরে সেখানে অনেক বড়রাও ছিল, মানে সেই বাচ্চাগুলোর মা পিসি হবে, যাই হোক। তো সেখানে আমি গিয়েছি আর গিয়ে ওদের সাথে খেলছি। তো খেলতে খেলতে ওই বাড়ির মধ্যে আমরা সবাই মিলে গিয়েছি। তো যাওয়ার পরে কিন্তু ওই যেই গার্জিয়ানগুলো ছিল ওদের, তো ওনারা বলছেন যে ভেতরে কিন্তু তোমরা কোনো গাছে হাত দিও না। আর বাড়ির যেই মালিক ছিল তারা কিন্তু সেদিন বাড়িতে ছিল না। তারা ওই আশেপাশের বাড়িগুলো ওনাদেরকে বলে গিয়েছিল যে কেউ কোনো বাচ্চা যদি আসে ভেতরে তাহলে কিন্তু বারণ করে দিও এই ফুল গাছগুলো যাতে হাত না দেয় বা চোখে চোখে রেখো। তো এবার আমরা সমস্ত বাচ্চারা ভেতরে গিয়েছিলাম। সেই বাচ্চাদের মধ্যে কেউ কিন্তু ওই ফুল গাছগুলোতে একদম হাত দেয়নি। কিন্তু আমার তো হাতটা সুরসুর করছে যে কখন আমি ওই ফুল ছিঁড়বো, কখন আমি টোপলায় করে নিয়ে আমি বাড়িতে যাব। আর ওই যে থাকে না স্থলপদ্মগুলো বড় বড় একদম, তারপর হচ্ছে ডালিয়া ফুল, প্রচুর ডালিয়া, গোলাপ ফুল, না স্থলপদ্ম মনে হয় ছিল না, ডালিয়া ছিল বিভিন্ন কালারের, আর গোলাপ ফুল ছিল, আর কিছু কিছু ফুল ছিল কিন্তু সেগুলো আমার ঠিক মনে পড়ছে না। অনেক বিভিন্ন ধরনের ফুল ছিল। এবার আমি কি করেছি, আপনারা তো জানেনই যে ডালিয়া যে গাছটা সেটার ডান্ডিটা ভীষণই মোটা হয়, এবার আর অনেকটা লম্বাই হয়, যেহেতু আমি ছোট ছিলাম। এবার ওই ডাল ওই ফুলটা তো আমি ভেঙেছি, কিন্তু এবার ডাল আর ভাঙতে পারছি না। আমি ভেবেছি যে একটু তাড়াতাড়ি করে ছিঁড়ে নিয়ে আমি অমনি টুক করে দৌড় মেরে আমি বাড়ি চলে যাব। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এবার আমি ফুলটা ছিঁড়ে তো কিন্তু আমি পুরোপুরি ছিঁড়তে পারিনি। এবার ওটা ঝুলে পড়ে রয়েছে। ওই করতে করতে 5-6 মিনিট আমার ওখানেই নষ্ট হলো। এবার বাচ্চারা দেখে নেওয়ার পরে ওরা দৌড়ে চলে গেছে ওদের মায়েদের কাছে যে মামা ওই মেয়েটা ফুল ছিঁড়েছে। এবার ওনারা এসে দেখছে যে তাই তো, আর ওরকম প্রায় 3টে কি 4টে ফুল ওরকম আমি ছিঁড়ে ছিঁড়ে ওই মাথাটা এরকম নুয়ে গেছে, ওই বড় বড় ফুল, বুঝতেই পারছেন। এবার ওনাদের তো রাগাটা স্বাভাবিক, কারণ ওনাদের ওপর দায়িত্ব দিয়ে গেছেন। আমি এবার যাবোটা কোথায়? এবার আমাকে বলছে যে তোমাকে আর বাড়িতে যেতে দেবো না, তোমাকে আমি আটকেই রাখবো। ওখানে বেশ 3-4টে মহিলা ছিল। এবার আমি তো পড়ে গেছি একা। এবার আমি তো একটু না, আমি কাঁদিনি, আমার না কান্না টান্না পায়নি, জানেন তো। অন্যান্য বাচ্চা হলে কি করে যে বলে যে না না আর করবো না, ছেড়ে দিন, বা হ্যাঁ এটা বলেছিলাম যে না আমি আর ছিঁড়বো না, আমার ভুল হয়ে গেছে, এইটুকু বলেছিলাম। কিন্তু যে আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোয়নি, ভয়ে। কেন বেরোয়নি আমি জানি না, কিন্তু বেরোয়নি। এবার আমার যে বড় মা, আমার জেঠুর ওয়াইফ, এবার বড় মা আমাকে খুঁজতে বেরিয়েছে যে তানু, আমার ডাকনাম তানু। এবার বড় মা আর কি ভাবছে যে তানু তো অনেকক্ষণ বেরিয়েছে, কি ব্যাপার, কোথায় গেল, এখনও ঘরে এলো না, কোথায় গেল, এখানে তো কাউকেই সেরকম চেনে না। এবার আমার বড় মা বেরিয়েছে পাড়াতে খুঁজতে যে কোথায় গেল কোথায় গেল। এবার খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে যে আমি রাস্তার ধারে, ওখানে সবাই মিলে 4-5 জন মহিলা, তারপরে বাচ্চা কাচ্চা ছিল, এবার ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবার আমার বড় মা গিয়ে বলছে কি হয়েছে কি হয়েছে, দিয়ে বলছে যে কি হয়েছে, এই যে এটা আপনারা কাদের বাড়িতে এসছেন, এটা কার মেয়ে। দিয়ে তখন আমার বড় মা পরিচয় দিল, দিয়ে তারপর বলছে যে দেখেছেন সমস্ত ফুলের ওই গাছগুলোর ডান্টিগুলো ভেঙে ভেঙে কি করে রেখেছে, তাহলে বাড়ির মালিকটা আসলে কি করে কি উত্তর দেব আমরা, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে, তাহলে এর ক্ষতিপূরণটা কে দেবে। তখন আমার বড় মা বলছে যে ঠিক আছে, বাচ্চা মানুষ, ভুল হয়ে গেছে, আর এরকম আর হবে না বলছে। আর ওনারা বলছে যে আর হবে না কি, ভুল তো করেই বসেছে, আবার হবে না কি। এবার তারপর ওই অনেকবার করে রিকোয়েস্ট করার পরে গিয়ে তারপর আমাকে ওখান থেকে ছাড়লো। জানেন, এই রকম হচ্ছে আমার নেশা, আমি ফুল দেখলে আমার একদম লোভ সামলাতেই পারি না। চলুন, রান্না করতে করতে তো অনেক গল্প হয়ে গেল, আর এখন একটু ছবি আঁকতে বসেছি, কারণ ছবিটা না আঁকলে না আমার একদম ভালো লাগে না। ছবি আঁকলে আমার পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়।
আগের সানডেতে অনেকটা কাজ আমার এগোনো ছিল, তাই এই সানডেতে আমার কাজটা অনেকটাই কম। আগের সানডেতে জামা কাপড় কাচা থেকে শুরু করে র্যাক গোছানো থেকে শুরু করে সমস্ত কাজ নিজে হাতে করেছি। তারপর আবার সেদিন রান্নার বোঝাটাও কিন্তু আমার ওপরেই ছিল, কারণ সেদিন কেউই ছিল না, আমি একাই ছিলাম। আর আজকে আমার কোনো কাজই নেই, মানে আজকে আমি একদম ফ্রি। সব কাজবাজ সেরে শুয়েই আছি, হঠাৎই ডাক এলো পার্সেল বলে। আর আজকে তো একটা নয়, দুটো পার্সেল। দেখি তো এতে কি আছে যে এত বড় বক্স দিয়েছে। যদিও এটা আমার নয়, এটা রিমির, কিন্তু ওই যে একসাথে থাকি, ভেতর ভেতর তো একটা এক্সাইটমেন্ট কাজ করেই যে কি হতে পারে, কারণ ও নিজেও জানে না যে এর মধ্যে কি, কারণ ও এত পরিমাণে জিনিসপত্র অর্ডার করে। আর রোজ রোজ তো রোজ না হলেও মিনিমাম 1-2 দিন পর পর আমাদের বাড়িতে পার্সেল আসতেই থাকে। ধরি এটা আসলে আমাদের বাড়ি নয়, আসলে আমরা যেখানে ভাড়া থাকি আমি সেটার কথাই বলেছি। কিন্তু জানেন তো, যেখানে আপনি দীর্ঘদিন ধরে থাকছেন সেই জায়গার ওপর কিন্তু একটা অদ্ভুত মায়া তৈরি হয়ে যায়, কেন জানি না। আর আশেপাশের মানুষগুলোর সঙ্গে, মানে যাদের সঙ্গে আমি থাকি, তো তাদের ওপরও একটা মানে অদ্ভুত একটা মায়া তৈরি হয়। এই যে পড়াশোনার উদ্দেশ্যে আমরা বাড়ির বাইরে থাকি, তো এখানে অনেকে আসে অনেকে যায়, কিন্তু দীর্ঘদিন ধরে আপনি যাদের সঙ্গে আছেন, তো তারা যখন চলে যায় এতটা মন খারাপ হয়, সেটা আর বলে বোঝানোর নয়। মনে হয় যে আমরা মানে একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে আমাদের, মানে এতটাই মায়া তৈরি হয়ে যায়। হ্যাঁ, একসাথে থাকতে গেলে একটু খুঁটিনাটি তো হয়ই, কিন্তু আবার ঠিক হয়ে যায়। কিন্তু যখন চলে যায় ভীষণ মন খারাপ করে, বিশ্বাস করুন, মানে প্রচণ্ড। আমি তো মাঝে মাঝে কেঁদেই ফেলি। কিন্তু কি করার বলুন, যারা যেই উদ্দেশ্যে এসছে, যে কোর্স করতে এসছে, সেই কোর্সটা যাদের শেষ হয়ে যায় তাদের তো ফিরে যেতেই হবে, এটা তো আমরা সকলেই জানি। কিন্তু ওই যে মন খারাপ, একসাথে থাকতে থাকতে তো একটা মায়া তৈরি হয়ে যায়, তাই না? যাই হোক, এই দেখুন, এই বলতে বলতে এখনই আবার ইমোশন হয়ে পড়ছি। আমি না এতদিন আমি বড় বড় দিদিদের সঙ্গে কিন্তু থেকেছি, কিন্তু আমার এই যে ফার্স্ট টাইম যে আমি ছোট কারোর সঙ্গে আমি থাকছি, মানে আমি রুম শেয়ার করছি। তো দুটোই খুব ভালো। আমি যখন বড় বড় দিদিদের সঙ্গে থেকেছি, তো তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তারা আমাকে বকা দিয়েছে, মানে অনেক বকেছে, তো তার নির্দিষ্ট কারণ ছিল। যেহেতু আমি ছোট, কোনো একটা ভুল হলে আমাকে বুঝিয়েছে, আমাকে বকেছে। তার জন্য আমি এখন মানে খুবই আর কি বলবো, মানে আমার ভীষণ লাকি মনে হয় যে না, অনেক জিনিস আমি শিখেছি তাদের কাছ থেকে। তো এটা আমার খুব ভালো লাগে। আর আমার সঙ্গে যে থাকে যে বোনটা,
তো হ্যাঁ, ওর কাছ থেকেও আমি অনেক কিছু শিখি, কারণ ও ছোট হলে কি হবে, অনেক কিছু শেখার আছে। তো একসাথে থাকতে গেলে একে অপরের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখে থাকি। এই যে দেখুন, আর একটা পার্সেল চলে এসছে। এটা লেপ কভার, এটাও কিন্তু খুবই সুন্দর। আমি না এই অনলাইনে শপিং করাতে আমার খুব একটা পছন্দ করি না এই কারণেই যে কেমন কাপড় হবে, কেমন ম্যাটেরিয়ালস আসবে, এটাই আর কি আমার ভয় করে। কিন্তু ও যখন অর্ডারটা করেছে, কাপড়টা এতটাই সফট আর এতটা মোটা ছিল, ভীষণ ভালো কাপড়। এটার দাম কত ছিল, 600 সামথিং কিছু একটা, অত আমার মনে নেই, যাই হোক, কিন্তু দাম হিসাবে কাপড়টা খুবই সুন্দর। এবার পুরোটা পেতে তারপর দেখা যাবে, তাহলে এখন তো বোঝা যাবে না। তো বিছানায় নিয়ে করে তারপর এটা কি ডবল ইসের ভালো লাগছে। তো এভাবেই দুপুরটা গল্পে স্বল্পে পার্সেল দেখে কেটে গেল, আর বিকেলে আমি চলে এসেছি পড়াতে। রোজই রুমে কিন্তু পড়ানো থাকে, কিন্তু আজকে ছুটি ছিল, তাই ভাবলাম যে এই শীতের আমেজে একটু চা খেয়ে আসি। তো দেখুন, আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি চা খেতে। প্রথমে তো ভেবেছিলাম এই এত সুন্দর ডেকোরেশন দেখে যে এখানে হয়তো চা পাওয়াই যাবে না, কিন্তু না, এখানে 15 রুপিস ছিল লেমন টি। কিন্তু জানেন তো, চা খেতে এসেছিলাম ঠিকই, কিন্তু চা খাওয়া আর হলো না। এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করি তখন বাইরে থেকে এত সুন্দর লাগে রেস্টুরেন্টটা দেখতে, কারণ ডেকোরেশনটা এতটাই সুন্দর, পুরো মনে হয় যেন আমি একটা অন্য জায়গায় চলে এসেছি। পুরো কার্টুনের মতো লাগে, কার্টুনে যেরকম ডেকোরেশন দেখেছেন ঠিক ওরকম, খুবই সুন্দর। কালার কম্বিনেশনটা এত সুন্দর লেগেছে, আর বাইরে থেকে তো পুরোটাই দেখা যায়। এখানে কিন্তু বাইরেও বসার জায়গা আছে, কিন্তু আমরা ভেতরেই বসেছিলাম। ভেতরে তেমন কিন্তু ভিড় ছিল না। ওই যে বললাম রুমে পড়ানো থাকে, তাই ওদের ছুটি দিতে দিতে ঠিক 9টা মতো বেজেই যায়, তারপরে না আর বেরোনোর ইচ্ছেই থাকে না। তো আজকে যেহেতু আমি একদম ফ্রি, তাই বোনকে বললাম যে চল আজকে একটু ওই রেস্টুরেন্টেই যাই। ভীষণভাবে ইচ্ছে ছিল অনেক দিন ধরেই যে এখানে আসব। তো ফাইনালি আজকে চলেই এলাম। ভেতরে না তেমন কেউ ছিল না, তাই ভিডিওটা করতে একটু সুবিধাই হচ্ছিল। কি বলুন তো, লোকের সামনে না আমার আবার ভিডিও করতে একটু লজ্জাই লাগে, আমার একটা অকওয়ার্ড ফিল হয়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এসেছিলাম তো চা খাওয়ার উদ্দেশ্যেই, কিন্তু চা খাওয়া আর হয়ে উঠল না। তারপর আমি আর বোন দুজন মিলেই ডিসাইড করলাম যে আজকে আমরা পিৎজা খাবো। এত সুন্দর একটা রেস্টুরেন্টে এসেছি, আর শুধুমাত্র চা খেয়েই চলে যাব, তাই আমরা আর চাটা অর্ডার করলাম না। যদিও চা কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, পছন্দ করি না বললেই চলে। বাড়িতে তো আমি একদমই চা করি না, আর চা করতে আমি একদম পছন্দও করি না। আমি যখন বাড়িতে যাই, বাবা আমাকে 2 থেকে 3 বার যদি বলে যে চা বানিয়ে দেওয়ার কথা, আমি তো প্রচণ্ড রেগে যাই। তাই ইদানিং দেখি বাবা নিজে নিজেই এখন বেশ চা বানিয়ে খায়। চলুন, এতই যখন চা নিয়ে কথা উঠছে, তাহলে একটা গল্পই বলা যাক। আমার কাছে যে স্টুডেন্টটা আসে পড়তে, ও কিন্তু ভীষণভাবে রেগে যায় ওর বাবার ওপর, আর কাকিমাও প্রচণ্ড রেগে যায়। কাকিমা বলতে ওর মা। দুজনই আমাকে নালিশ করে যে তোমার কাকু এত চা খায়, সকাল বিকাল, ঘন্টায় ঘন্টায় ওনাকে যদি সারাদিন চাই দেওয়া হয়, উনি সারাদিন চা খেয়েই থাকবে, ওনার ভাতের আর প্রয়োজন নেই। বলো তো, সারাদিন কি চা বানিয়ে দিতে ভালো লাগে? আমি তখন ভাবছি সত্যিই তাই, যে খায় সে তো বোঝে না, কিন্তু যে করে দেয় তার কিন্তু ভীষণ জ্বালা। আচ্ছা, যে পিৎজাটা নিয়েছিলাম এত টেস্টি খেতে, না এটা কিন্তু মিথ্যে নয়, এটা কিন্তু একদম সত্যি। আপনারা হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ, ভিডিও করছি বলে হয়তো খারাপটাকেও হয়তো ভালোই বলবো, কিন্তু না, বিশ্বাস করুন, এখানের পিৎজাটা জাস্ট অসাধারণ খেতে। আর একটা কথা, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, এই পিৎজার কাছে ডমিনোজের পিৎজা কিন্তু কিছুই নয়। ডমিনোজের পিৎজা আমার তো মনে হয় এখন নামেই চলে,
জানেন তো, আমার কিন্তু অক্টোপাস খাওয়ার ভীষণ শখ। আমার মতো এরকম কার কার শখ আছে বলুন তো? আগের বছর কল্যাণীতে গিয়েছিলাম খাদ্য মেলাতে। সেখানে আমি দেখেছিলাম অক্টোপাস বিক্রি হচ্ছে, তো আমরা খাওয়ার উদ্দেশ্যেই কিন্তু ওখানে গিয়েছিলাম। কিন্তু দামটা শুনে খাওয়ার অর্ধেক ইচ্ছেটাই সেখানে চলে গেল। জানেন তো, 5 পিস একদম ছোট ছোট টুকরো, তার দাম নিচ্ছে 250 টাকা করে। কোনো মানে হয় বলুন তো? আর সমস্ত খাবারগুলো দেখলাম মোটামুটি সব জিনিসেরই দাম বেশি ছিল, কিন্তু অক্টোপাসের দামটা একটু বেশিই ছিল। এই পিৎজাটা খেয়ে আমার এতটাই ভালো লেগেছে যে আমি বোনকে বললাম যে চল একটা বার্গার অর্ডার করি। পিৎজাটা যেহেতু এতটাই ভালো, নিশ্চয়ই বার্গারটাও অনেকটাই খেতে ভালো হবে। সত্যি বলতে বার্গারটাও কিন্তু খুবই ভালো ছিল, ভীষণ টেস্ট ছিল। বহুদিন পরে এরকম আমি আর বোন মিলে বেরোলাম, আমার তো সময়ই হয়ে ওঠে না। আজ সারাদিনটা মোটামুটি কিন্তু ভালোই কাটলো। আমি কিন্তু খেতে প্রচণ্ড ভালোবাসি আর রান্না করতেও ভালোবাসি। আজকের দিনটা আপনাদের কেমন কাটলো? আশা করি খুব ভালো কাটলো, আর আমারও আজকে খুবই ভালো কেটেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার শর্টস ভিডিওতে ইজি ড্রয়িং আপলোড করা হয়ে থাকে, যেটা বাচ্চাদের জন্য ভীষণ হেল্পফুল। যদি কারোর কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে শুভরাত্রি।